ব্রাজিল পানামার সাথে 6-2 গোলে জিতছে। এটা নিয়ে ব্রাজিলের সমর্থকরা বেশ আনন্দিত। কিন্তু আসলে কি পানামার মতো একটা দুর্বল দলের সাথে ব্রাজিলের জেতার এই আনন্দটা সেলিব্রেট করা উচিত, নাকি আরও ভেতরে ঘেঁটে দেখা উচিত যে আনচেলত্তির দল বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত? চলেন আজকে আমরা এই ভিডিওতে সেটাই একটু ঘেঁটে ঘুটে দেখি। তো আজকে পানামার সাথে ব্রাজিলের ম্যাচ ছিল মারাকানা স্টেডিয়ামে। ব্রাজিল এই মুহূর্তে ফিফা 6 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, আর পানামা আছে 33 নম্বর। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে পানামার সাথে ব্রাজিলের যে দূরত্বটা এটা বেশ বড়, এবং ব্রাজিল এই মুহূর্তে 6 নম্বরে থাকলেও নিজেদের মাটিতে কিন্তু ব্রাজিল বেশ শক্ত একটা দল। তো আজকে স্কোর লাইনের দিকে তাকালে আমরা সেই শক্ত প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে দেখতে পাই। 6-2 ব্রাজিল জিতেছে, যার মধ্যে ভিনিসিয়াস একটি গোল করেছেন, ক্যাসেমেরো একটি গোল করেছেন, রায়ান, পাকুয়েতা, ইগর থিয়াগো এবং সবশেষে দানিলো, এই 6 জনের 6টা গোল করছেন। আনচেলত্তি 2 হাফে বলা যায় দুটো ডিফারেন্ট টিম নামিয়েছেন, সবাইকে যেন সুযোগ দিতে পারেন সেইটাই তার প্ল্যান ছিল। এবং প্রথম হাফে আমরা দেখতে পেয়েছি যে ভিনিসিয়াস, রাফিনহা সহ ক্যাসেমেরো, ব্রুনো গুইমারেস মোটামুটি বেশ নিয়মিত দলে যারা খেলে থাকেন তারা ছিল। এবং পরের হাফে বলা যায় বদলি হিসেবে যারা হচ্ছে ব্রাজিলে সাবস্টিটিউট হিসেবে নামার সম্ভাবনা আছে তারাই নেমেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি পরের হাফেই আসলে ব্রাজিল বেশি গোল দিয়েছে। প্রথম হাফে মাত্র 2টো গোল দেয় এবং পরের হাফে ব্রাজিল 4টা গোল দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে 26 জন যে দল দিয়েছে তার মধ্যে নেইমার ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি এই ফ্রেন্ডলি ম্যাচটি, এবং মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল মাগালেস এরা দুইজন ইউসিএল এর ফাইনাল খেলেছেন, ফলে এরাও আসলে এই ম্যাচটা ছিলেন না। তো আমরা যদি একটু দেখি ব্রাজিল আসলে কেমন করলো। আনচেলত্তি তো বেশ প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, এবং তিনি আসার পর থেকে ব্রাজিল ছন্দ খুঁজে ফেরার চেষ্টা করছে। তো ব্রাজিলের ছন্দ আসলে কেমন, আনচেলত্তি প্রেস কনফারেন্সে কয়েকবারই বলেছেন যে ব্রাজিলের ডিফেন্সিভ সলিডিটি নাই, অর্থাৎ ব্রাজিলের ডিফেন্স বেশ বাজে রকমের নড়বড়ে। তো আনচেলত্তি প্রথম চেষ্টা করেছেন যে ব্রাজিলের ডিফেন্সটা যেন ঠিকঠাক গোছানো হয়, অর্থাৎ সলিড হয়, কারণ শিরোপা জিততে হলে আপনার সলিড ডিফেন্সের কোনো বিকল্প নেই। সেই হিসাবে ব্রাজিল অনেকটাই ইমপ্রুভ করেছে এর আগের কোচদের তুলনায়। এই মুহূর্তে ব্রাজিলের ডিফেন্সে আমরা দেখতে পাই মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালেস তো নিয়মিতই খেলেন, এর সাথে ব্রেমার, পেরেরা এরাও নামেন, এদের বদলি হিসেবে আবার খেলেন ওদিকে ইবানেজ এবং দানিলো। এরা মোটামুটি ঘুরে ফিরেই আসলে ব্রাজিলের একাদশে খেলছেন। এখন আমরা যদি দেখি যে আনচেলত্তি প্লেয়িং স্টাইল খুব একটা কি ইমপ্রুভড হয়েছে। আগে ব্রাজিল চেষ্টা করতে হচ্ছে লং বলে খেলার মাঝখানে কাউন্টার অ্যাটাক বেসড খেলার চেষ্টা করেছে, কিন্তু আনচেলত্তি এসে আবার পজিশন বেসড খেলাটা ব্রাজিলের যেটা অনেক আগে খেলতো সেই খেলার দিকে নজর দিয়েছেন। সো ব্রাজিল এখন চেষ্টা করে লং বলের বদলে ছোট ছোট পাসে অ্যাটাক বিল্ড করার, এবং একদিকে ভিনিসিয়াস আরেকদিকে রাফিনহা এরাই হচ্ছে মূলত 2 উইং দিয়ে ব্রাজিলের অ্যাটাকের সূচনা করেন। গতকালকের খেলায় ভিনিসিয়াস বেশ ভালো খেলেছেন, বেশ বলতে অনেকখানি তার যে প্রথম হাফ আমরা যদি দেখি 45 মিনিট তিনি আসলে মাঠে ছিলেন, এবং 45 মিনিটের বেশিরভাগ সময়ই আসলে ভিনিসিয়াসকে উজ্জ্বল দেখা গেছে। কিন্তু আনফর্চুনেটলি আমার আসলে এইখানে ব্রাজিলের যেটা সমালোচনা করতে হয় সেটা হচ্ছে যে পানামা একদমই প্রেসিং করে খেলার চেষ্টা করেনি। পানামা আসলে পুরোপুরি ম্যাচটাতেই বেশ লো লাইন ডিফেন্স খেলার চেষ্টা করেছে, এবং তারা চেষ্টা করেছে বল ব্লক করে কোনোভাবে বল ক্লিয়ার করে যেন তারা স্বস্তিতে থাকতে পারে। তো এরকম একটা দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই ব্রাজিল প্রচুর অ্যাটাক করবে, সেটাই করেছে। ভিনিসিয়াস সেই অ্যাটাকের নেতৃত্ব দিয়েছেন, সে একটা গোল করেছে এবং একটা অ্যাসিস্টও করেছে। কিন্তু ব্রাজিলের
আরেকটা যে সাইড আমি বলতে চাই সেটা হচ্ছে রাইট উইং। এই দিকে কিন্তু রদ্রিগো না থাকায়, রদ্রিগো আমরা জানি ইনজুরির কারণে এই বিশ্বকাপে তার খেলা হচ্ছে না, রদ্রিগো না থাকায় রাইট উইংটা ব্রাজিলের অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। কারণ এই দিকে রদ্রিগো ছাড়া আর খেলতে পারেন হচ্ছে রাফিনহা, এবং এই মুহূর্তে যাদেরকে দলে নেওয়া হয়েছে তাদের মধ্যে আমি যদি নাম বলি সেক্ষেত্রে লুইস হেনরিক খেলতে পারেন, আর খেলতে পারেন হচ্ছে রায়ান। কিন্তু এরা কেউই আসলে রদ্রিগোর মতো টপ বা আপ টু দ্য মার্ক লেভেলের না। আরেকটা সমস্যা ব্রাজিলের আমার কাছে মনে হয় মিডফিল্ড। এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডে নিয়মিতভাবে খেলছেন ক্যাসেমেরো এবং ব্রুনো গুইমারেস, এদের বদলি হিসেবে নামছেন পাকুয়েতা, ফ্যাবিনহো। কিন্তু এই মিডফিল্ডটা আসলে ব্রাজিলের কতখানি রিলায়েবল সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন আছে। কারণ ক্যাসেমেরো এই লাস্ট সিজনে একদম শেষ ভাগে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ ভালো ফর্মে ছিলেন, কিন্তু তার আগে আমরা কিন্তু ক্যাসেমেরোকে হারিয়ে যেতে দেখছি। ক্যাসেমেরোর বয়স হয়েছে, ক্যাসেমেরোর স্পিড কমে গেছে, ক্যাসেমেরোর ট্যাকলিং অ্যাকুরেসি কমে গেছে, ক্যাসেমেরোর প্রেসিং অ্যাবিলিটি কমে গেছে। ফলে ক্যাসেমেরো এই মুহূর্তে ব্রাজিলের একমাত্র ভরসার যোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার বলা যায়, যার কাজ হচ্ছে বল উইন করে ব্রাজিলের অন্য প্লেয়ারদেরকে দেওয়া। আমি আসলে সংশয় প্রকাশ করছি যে ক্যাসেমেরোর পক্ষে কতখানি সম্ভব হবে এই ব্রাজিল টিমকে সাপোর্ট দেওয়া। এটা একটা বড় সংশয় আমার কাছে মনে হয়। আরেকটা সংশয় আমার মনে হয় যে যেটা ব্রাজিলের ডিফেন্স, সেটা নিয়ে তো আনচেলত্তি বেশ কয়েকবারই কথা বলেছেন, কিন্তু আমি পার্টিকুলারলি মনে করি ব্রাজিলের দুই উইং ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুই উইং ব্যাকে ব্রাজিলের মারাত্মক সমস্যা আছে। এবং এইখানে আমি যদি বলি এই মুহূর্তে ব্রাজিলের একাদশে যারা খেলেন তারা হচ্ছেন অ্যালেক্সান্দ্রো এবং ওয়েজলি। এরা দুজনেই আসলে বলা যায় অ্যাটাকিং মাইন্ডেড ফুলব্যাক, অর্থাৎ বেশিরভাগ সময় এরা অ্যাটাক করতে গেলে ডিফেন্সটা ফাঁকা হয়ে যায়, কিংবা অ্যাটাকিং পজিশন থেকে ডিফেন্সে ব্যাক করে যে ট্যাকলিংগুলো করা দরকার বা যে স্পেস ব্লক করা দরকার সেই কাজে তারা খানিকটা দুর্বল। এবং এদের বদলি হিসেবে সাধারণত খেলেন দানিলো এবং কখনো কখনো হচ্ছে ডগলাস সান্তোস খেলেন। তো এদেরকে আমার কাছে মনে হয় না যে উইং ব্যাক হিসেবে এরা আপ টু দ্য মার্ক। এবং সেই সাথে ব্রাজিলের ফরওয়ার্ড নিয়ে আনচেলত্তি একটু ডিফারেন্ট প্ল্যান করছেন। ইউজুয়ালি ব্রাজিল সাধারণত প্রথাগত স্ট্রাইকার হিসেবে দেখা যেত যে কাউকে খেলাতো, কিন্তু এই মুহূর্তে আনচেলত্তি প্রাধান্য দিচ্ছেন কুনহাকে খেলানোর। কুনহা কিন্তু একটু ডিফারেন্ট। কুনহা অনেকটাই ফলস নাইনের মতো করে খেলে। সে পেনাল্টি বক্সে যতটা না থাকে তার থেকে বেশি নিচে নেমে মিডফিল্ডারদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করে, এবং এতে যেটা হয় সামনের স্পেসগুলো ফাঁকা হয়। সেই স্পেসে দেখা যাচ্ছে দুই উইং থেকে হয়তো ভিনিসিয়াস কিংবা এ পাশে যদি রাফিনহা খেলেন, কিংবা নাম্বার 10-এ যে খেলবেন রাফিনহা খেলতে পারেন, এনরিকে খেলতে পারেন, কিংবা নেইমার, এরা এই বক্সে একটা কি বলে রান নেওয়ার বা দৌড়ে ঢোকার একটা সুযোগ তৈরি হয় কুনহা যখন নিচে নেমে খেলেন। এই চেষ্টাটা আনচেলত্তি করে যাচ্ছেন। তো আমার মনে হয় সব মিলিয়ে পানামার সাথে এই জয়টা খুব একটা বড় করে সেলিব্রেট করার মতো কিছু হয়নি। এবং ব্রাজিলের খেলার মধ্যে আপনি যদি খেয়াল করেন, ব্রাজিল ছোট দলগুলোকে খুব বাজেভাবে পরাস্ত করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 4 গোল, 5 গোল, 6 গোল খুব অনায়াসেই তারা দিতে পারে। কিন্তু সমস্যাটা হয় তারা যখন তাদের সমান কিংবা তাদের থেকে বেটার কোনো দলকে মোকাবেলা করে তখন। যেমন ব্রাজিলের গ্রুপ রাউন্ডে অলরেডি মরক্কোর সাথে একটা ম্যাচ আছে। আমরা দেখেছি যে মরক্কো 2022 বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গেছে। ইভেন লাস্ট যে আফ্রিকান নেশনস, ওই জায়গায় মরক্কো কিন্তু ফাইনাল খেলেছে, ফাইনালে হেরে গেছিল। কিন্তু এখানে একটা মানে চেঞ্জ অফ ডিসিশনের কারণে এই মুহূর্তে কিন্তু মরক্কো আফ্রিকান নেশনসের চ্যাম্পিয়ন। ব্রাজিল যদি মরক্কোর সাথে গ্রুপ পর্বের ম্যাচটা বেশ ভালোভাবে উতরে যেতে পারে তাহলে বোঝা যাবে যে ব্রাজিলের হোমওয়ার্কটা ঠিকঠাক মতো হয়েছে। কিন্তু এটা করতে যদি তারা ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে যে ব্রাজিল এখনও আসলে বিশ্বকাপ জেতার জন্য পুরোপুরি তৈরি না। প্রস্তুতি ম্যাচে ব্রাজিল পানামার সাথে খেলেছে, পানামা কিন্তু বেশ সহজ একটা প্রতিপক্ষই ছিল। এর পরের প্রস্তুতি ম্যাচটা তারা খেলবে ইজিপ্ট বা মিশরের সাথে।
সালা যেখানে খেলে থাকেন। তো ওই ম্যাচটাই আসলে ব্রাজিল আরেকটু কঠিন পরীক্ষার মধ্যে পড়বে, হয়তোবা ব্রাজিল সেই ম্যাচটাও জিতে যাবে। কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের বিশ্বকাপ নিয়ে আশা করার মতো কোনো সিচুয়েশন আমি দেখছি না, কারণ ব্রাজিল দলে বেশ বড় কিছুই সমস্যা আছে। ডিফেন্সের সমস্যা যেরকমটা আমি বললাম, মিডফিল্ডে এখনও বেশ একটা সমস্যা আছে। আরও একটা সমস্যা আছে হচ্ছে অ্যাটাকারদের মধ্যে বোঝাপড়ায়, কারণ এর আগে যখন ভিনিসিয়াস কিংবা রদ্রিগো দুই উইং দিয়ে খেলতো, মাঝখানে রাফিনহা খেলতো, তখন তাদের মধ্যে একটা বেশ ভালো রকমের বোঝাপড়ার লক্ষ্য করা গেছিল। কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের দুই উইংয়ে, এক উইংয়ে যদি ভিনিসিয়াস খেলেন, আরেক উইংয়ে কে খেলবেন সেটাই এখনও নিশ্চিত না। সব মিলিয়ে আমার মনে হয় আনচেলত্তির এই ব্রাজিল দলের আরও বেশ কাজ করতে হবে নিজেদেরকে নিয়ে, এবং আনচেলত্তির গেম প্ল্যান কি করেন সেটা আসলে দেখতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। প্রস্তুতি ম্যাচে ব্রাজিল পানামাকে হারিয়েছে ঠিকই, কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটাকে আমি খুব একটা গোনায় ধরতে রাজি না, কারণ আসল পরীক্ষা হবে সামনে যখন ব্রাজিল মোকাবেলা করবে মিশরকে, কিংবা গ্রুপ রাউন্ডে যে মরক্কোকে। আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই যে আমি চেষ্টা করছি বিশ্বকাপে এই সময়টায় নিয়মিত ভিডিও এবং অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে খেলাটাকে আরেকটু যেন আপনারা উপভোগ করতে পারেন সেই চেষ্টা করার, এবং এই চেষ্টাটা আসলে কতখানি সফল হবে আমি জানি না। আমি চেষ্টা করব নিয়মিত থাকতে, নিয়মিত আপনাদের সাথে কথা বলতে। তো এর পরের ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যদি আমার এই পেজটি ফলো করে না থাকেন তাহলে অনুগ্রহ করে ফলো করুন, কারণ তা না হলে আপনি আসলে পরের ভিডিওটি হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পাবেন না। ধন্যবাদ।